সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতিবাজার মোড়ে 7 কলেজের শিক্ষার্থীদের অবরোধ। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবি। ইসিতে চলছে আপিল শুনানি, প্রার্থিতা ফিরে পেলেন আরও 28 জন। নানা টানাপোড়েন সমীকরণের পর ঘোষণা হচ্ছে জামায়াত নেতৃত্বাধীন জোটের আসন বণ্টন। ভোট শান্তিপূর্ণ করতে মোতায়েন থাকবে বিজিবির 37,000 সদস্য। সাতকানিয়ার কুচকাওয়াজে জানালেন উপদেষ্টা, সীমান্তে কঠোর হওয়ার ঘোষণা। শতাধিক গুম খুনের মামলায় বিচার শুরু হলো সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের। 8 ফেব্রুয়ারি থেকে সাক্ষ্য গ্রহণ। রাজনৈতিক পট পরিবর্তনেও ভাগ্য বদলায়নি শ্রমজীবী মানুষের। যমুনা টিভি ডিআই এর নাগরিক সংলাপে মজুরি বোর্ড কার্যকরের দাবি, পদক্ষেপের আশ্বাস রাজনীতিবিদদের। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের হালনাগাদ খসড়ার অনুমোদনের পাশাপাশি রাষ্ট্রপতি কর্তৃক চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে 7 কলেজের শিক্ষার্থীরা। রাজধানীর সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতিবাজার মোড় অবরোধ করেছে শিক্ষার্থীরা। টেকনিক্যাল মোড়ে অবস্থান নিয়েছে বাংলা কলেজ ও তিতুমির কলেজের শিক্ষার্থীরা। সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়েছে ঢাকা কলেজ, ইডেন কলেজ ও বদরুন্নেসা কলেজের ছাত্রছাত্রীরা। এছাড়া তাঁতিবাজার মোড়ে অবস্থান নিয়েছে কবি নজরুল ও শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। আগামীকালের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে শিক্ষার্থীদের কর্মসূচি চলমান থাকবে। শিক্ষার্থীরা জানান, অধ্যাদেশের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করলেই রাস্তা ছেড়ে দেওয়া হবে। এই আন্দোলনের ফলে আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। অনেকেই গন্তব্যে পৌঁছাতে পায়ে হেঁটেই রওনা দিয়েছেন। 90% হইছে, বাট 10% এখন কেন আটকে রয়েছে? আমাদের ক্লাস ঠিক মতন হচ্ছে না। ক্লাস হলেও আমরা কোনো পরিচয় নাই আমাদের, আমরা কোথায়? আমরা তো রাস্তাতে থাকতে চাই না, আমাদের জায়গা কি রাস্তাতে? আশ্বাস দিয়েছে যে অধ্যাদেশ দিবে, কিন্তু সেই অধ্যাদেশ আলটিমেটলি আমরা পাইনি, যার কারণে আমাদের এই রাস্তা নেমে আসা। যতক্ষণ না আমাদের অধ্যাদেশ সরকার জারি করবে ততক্ষণ আমরা এখানে অপেক্ষা করব। সাধারণ মানুষের আমাদের কষ্ট হইতেছে, ছোট বাচ্চা নিয়ে হাঁটার লাগতেছে। একটা রুগী আসতে পারতেছে না, আজকে তার পরিবারের রুগী হইতো কি বলতেন। দর্শক, এ বিষয়ে আরো জানার চেষ্টা করবো। রাজধানীর টেকনিক্যাল মোড়ে যেতে চাই সহকর্মী রাব্বি সিদ্দিকী সেখানে রয়েছেন। রাব্বি, জানাবেন, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্পট কিন্তু বন্ধ করা হয়েছে, অবরোধ করা হয়েছে, সেখানকার সার্বিক অবস্থা জানাবেন। ভোগান্তির চিত্র তো অবশ্যই দেখছেন, এবং যারা আন্দোলনে রয়েছেন তাদের খবর জানাবেন। শুরুতেই বলে নিই, শিক্ষার্থীদের এই দাবিটি কিন্তু পুরনো। তারা কিন্তু বেশ কয়েকবার কিন্তু তাদের যে বিশ্ববিদ্যালয় হবার জন্য সরকারের কাছে বারবার করে তারা এই দাবিটি জানিয়েছেন, খুব দ্রুতই যেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের যে প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপনটা যেন তারা দেয়। কিন্তু সেই কথা কিন্তু সরকার শোনেনি, এবং সে কারণেই কিন্তু তারা গতকাল কিন্তু ঘোষণা দিয়েছে আজকে ঢাকার 3টি প্রবেশ মুখে তারা অবস্থান নেবে। এবং আমি আছি টেকনিক্যাল মোড়ে, একই সাথে একই সময়ে সায়েন্স ল্যাবরেটরি মোড়েও কিন্তু শিক্ষার্থীরা আছেন একই দাবিতে। এবং এই তাদের যে দাবি, প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত তারা সড়কে অবস্থান নিয়ে থাকবেন, এবং তারা সরকারের মুখপাত্রকে এখানে আসতে বলছেন। সরকার যেন খুব দ্রুতই যেন শিক্ষার্থীদের যে দাবি, যে 7 কলেজকে যে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় করার যে ঘোষণা, সেটি যেন আনুষ্ঠানিক রূপ দেয়, এবং সেজন্য অবশ্যই খুব দ্রুতই প্রজ্ঞাপন দিতে হবে। এবং শিক্ষার্থীদের এই দাবির কারণে আপনি জানেন যে টেকনিক্যাল মোড়টি খুবই গুরুত্বপূর্ণ, ঢাকার প্রবেশ মুখ, এবং এই প্রবেশ মুখের চারপাশ যখন অবরোধ করে রাখা হয়, তখন অসংখ্য মানুষ যারা এই পথে যাতায়াত করছেন তারা পড়েছেন ভোগান্তিতে। তাদের ভোগান্তির আসলে চিত্র যদি একটু বলি, যে তারা পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন, ঘন্টার পর ঘন্টা অনেকেই গাড়িতে ঠায় বসে আছেন। তাদের ভোগান্তি তো আছে। শিক্ষার্থীরা চাইছেন যে অবিলম্বে যেন সরকার তাদের বক্তব্য, যে তাদের যে দাবি, সেটি যেন শোনে, এবং সেই কথাটাই তারা বারবার বলছেন।
আপনারা কতক্ষণ এখানে অবস্থান করবেন? আসলে আমরা প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় 24-25 সেশন শিক্ষাবর্ষ 2025 সালের 22-23 আগস্ট মাসে ভর্তি পরীক্ষা দিয়ে প্রায় 10,000 শিক্ষার্থী চান্সপ্রাপ্ত হয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয় অন্য 5-10টা বিশ্ববিদ্যালয়ের মতো আমরা ক্লাসরুমে খুব সহজে ফিরতে পারিনি। ক্লাসরুমে ফেরার জন্য দীর্ঘ লড়াই সংগ্রাম করতে হয়েছিল। অবশেষে 1 জানুয়ারি থেকে আমাদের ক্লাস কার্যক্রম শুরু হয়। কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ের ক্লাস কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কিছু নিয়ম নির্ধারণ রয়েছে, যেগুলো একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের কাঠামো ছাড়া কোনোভাবেই সম্ভব না। সেই পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের কাঠামো তথা অধ্যাদেশের জন্য আজকে আমরা ঐতিহ্যবাহী 7 ক্যাম্পাসের প্রত্যেক সেশনের স্টুডেন্ট আজকে ঢাকা শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ব্লকেট কর্মসূচি করেছি। এই ব্লকেট কর্মসূচি ততক্ষণই থাকবে যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্র আমাদের সুস্পষ্ট ব্যাখ্যা দিয়ে অধ্যাদেশটা জারি না করতেছে। হ্যাঁ। ধন্যবাদ। শুনছিলেন তাদের সে বক্তব্য। তারা এই দাবিতে তারা কিন্তু এখানে রাজপথে অবস্থান নিয়েই থাকবেন। ধন্যবাদ আপনাকে রাব্বি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপিল শুনানির পঞ্চম দিনে এখন পর্যন্ত 37টি আবেদনের শুনানি হয়েছে। প্রার্থিতা ফিরে পেয়েছেন 28 জন। নামঞ্জুর করা হয়েছে 5 জনের আপিল। 2 জনের আবেদন শুনানি স্থগিত রাখা হয়েছে। মধ্যাহ্নভোজের পর আবার শুরু হবে শুনানি। এছাড়া অনুপস্থিত ছিলেন 2 জন আবেদনকারী। সব মিলিয়ে গত 4 দিনে 203 জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। 18 জানুয়ারি পর্যন্ত চলবে এই আপিল শুনানি। এবারের নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট 645টি আপিল আবেদন জমা পড়েছে। আমাদের আজকে যে আপিল সেটা মঞ্জুর হয়েছে এবং আগামী দিনগুলোতে আমরা কমিশনের উপর সতর্ক দৃষ্টি রাখব। আমার স্বাক্ষরকে মৃত ব্যক্তির স্বাক্ষর হিসাবে 29 তারিখ দিয়ে এখানে রিপোর্ট পাঠাইছেন। অত্যন্ত দুঃখের বিষয় যে উনি একটা জেলা প্রশাসক, তিনি কেন এই ভুলটা করলেন। দর্শক, নির্বাচন কমিশনে রয়েছেন আমার সহকর্মী লাভলি বিথি, সেখানকার আপডেট জানার চেষ্টা করবো। বিথি, জানাবেন বিরতির পর কি আপিল শুনানি আবারও শুরু হয়েছে কিনা এবং সবশেষ কি আপডেট রয়েছে আপনার কাছে? ইতোমধ্যে যেহেতু 2টা বেজে গেছে, ইতোমধ্যে শুনানি শুরু হয়ে গেছে। বিরতির আগ পর্যন্ত যদি বলি, এখনো পর্যন্ত 50 জনের আপিল শুনানি হয়েছে, যার মধ্যে 41 জনের মঞ্জুর হয়েছে, 9 জন নামঞ্জুর হয়েছে। অর্থাৎ এর আগে পেন্ডিং ও অনুপস্থিত যারা ছিলেন সেই বিষয়গুলোর সমাধান হয়ে গেছে। মূলত হলফনামায় তথ্যের অমিল, স্বাক্ষর, এই ধরনের ছোটোখাটো বিষয়গুলোর ক্ষেত্রে হিসেবের গড়মিল, টাকার অঙ্কের গড়মিল, অথবা কেউ হয়তো আয়কর রিটার্ন দেখাননি, তো সেইগুলো খুব দ্রুত সমাধান হয়ে যাচ্ছে। খুব বেশি সময় নিচ্ছেন না শুনানি করতে। তবে ঋণ খেলাপি হলে অথবা স্বতন্ত্র ভোটারের ক্ষেত্রে 1% যেই ভোটার আছে তাদের যাচাই বাছাই করা, তাদের সব খোঁজ খবর নেওয়া, সেইখানে গড়মিল পেলে, অর্থাৎ কারো হয়তো 5টি, কারো 7টি, অথবা কারো 10 জন যেই ভোটারের তথ্য নিতে হয়, কারোর সাথে মিল পাওয়া যায়নি। 10 জনই বলেছে যে তারা স্বাক্ষর করে না। তো এই ধরনের কিছু অভিযোগ আছে এবং এই ক্ষেত্রে যারা আপিল করেছেন সে আপিলকারীর পক্ষ থেকে এফিডেভিট করে তাদের যতজনের কম ছিল ভোটার বা যাদের কোনো তথ্য পাওয়ার জন্য তাদের স্বাক্ষর এফিডেভিট দেওয়া হয়েছে, অথবা প্রার্থীরা সেই ভোটারদেরকে উপস্থিত করেছে এবং তথ্য এবং আপডেটেড তথ্য পেলে এবং গড়মিল না পেলে মঞ্জুর করে দেয়। অর্থাৎ আজকে যেহেতু বললাম যে 41টি মঞ্জুর হয়েছে, তার মানে মঞ্জুরের সংখ্যাটাই বেশি, কারণ কমিশন এই ক্ষেত্রে কোনো জটিলতা, খুব বড় কোনো জটিলতা রাখছে না। বলেছে যে মনোনয়ন যাচাই বাছাই এবং আপিল শুনানির ক্ষেত্রে একটু শিথিল করার কথা বলেছিলেন। ছোটোখাটো ক্ষেত্রে যাদের মনোনয়নপত্র বাতিল করেছে সেক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তাদেরকে কমিশনাররা প্রশ্ন করেছেন যে এসব ক্ষেত্রে শুরুতেই হচ্ছে হয়তো স্বাক্ষরের জন্য অথবা কোনো তথ্যে গড়মিলের জন্য যেগুলো জায়গায় বসে সমাধান করে, সেসব ক্ষেত্রে কেন মনোনয়নপত্র বাতিল করা হলো, এগুলো তা চাইলে তারা করতে পারত। কারণ এই বিষয়ে আরও সতর্ক থাকার কথা বলা হয়েছে এবং আজকে 100 জনের আপিল শুনানি নেওয়া হবে, 5টা পদ্ধতি চলবে, তারপর আমরা বিস্তারিত জানাতে পারবো যে কতজনের মঞ্জুর হয়েছে। ধন্যবাদ আপনাকে বিথি। আজই চূড়ান্ত হচ্ছে জামায়াত এনসিপি ইসলামী আন্দোলন সহ 11 দলীয় জোটের প্রার্থী তালিকা। বিকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানানোর কথা রয়েছে, যেখানে 11 দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকার কথা রয়েছে। এদিকে জোটে থাকা না থাকা নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিসের শুরার বৈঠক হবে, সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ। আসন সমঝোতার আলোচনায় থাকা ইসলামী আন্দোলন শুরু থেকে শতাধিক আসনে নির্বাচন করতে চেয়েছিল।
তবে আলোচনার ভিত্তিতে ধাপে ধাপে আসনের চাহিদা কমিয়েছে দলটি। গত সোমবার জামায়াতের সঙ্গে বৈঠক করে ইসলামী আন্দোলন। মিয়ানমার সীমান্তে সমস্যা সৃষ্টি করছে আরাকান আর্মি, যার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির ১০৪তম রিক্রুট ব্যাচের সমাপনী অনুষ্ঠানে একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আরও বলেন, নির্বাচনে ৬১ জেলায় মোতায়েন করা হবে বিজিবির ৩৭,০০০ সদস্য। এবার সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে ৩,০২৭ জন বিজেপিতে যোগদান করলেন। সাতকানিয়া থেকে রিয়াজ রায়হানের রিপোর্ট, ছবি তুলেছেন জিহাদ ইসলাম। একদিকে মিয়ানমারের চলমান সংঘাতে বাংলাদেশ সীমান্তে উদ্বেগ উৎকণ্ঠা, অপরদিকে ভারত সীমান্ত দিয়ে অব্যাহত পুশিন। এর সঙ্গে যুক্ত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সব মিলিয়ে সীমান্ত নিরাপত্তায় বড় চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ। এই পরিস্থিতিতে বিজিবিতে যোগদান করলেন বাহিনীর ইতিহাসে এক ব্যাচে সর্বোচ্চ ৩,০২৩ জন নবীন সৈনিক, যে তালিকায় আছেন ৭৩ জন নারী। সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে বিজিবি ট্রেনিং সেন্টারে সমাপনী কুচকাওয়াজ হয়, যার প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্যারেড পরিদর্শন ও কুচকাওয়াজ শেষে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। এক প্রশ্নের জবাবে বলেন, দেশের বাইরে থেকে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। দেশের অভ্যন্তরে কেউ এমন চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। যারা পালায় আছে অন্য জায়গায়, ওখান থেকে তো পালায় আছে, চোর তো অনেক কিছু বলতে পারে, তারা পালায় আছে, পালায় ওখান থেকে বলতেছে, তাদেরটা কেউ শঙ্কিত হবে নাকি? যদি ওনাদের সাহস থাকে দেশের ভিতরে আসুক, আইসা আইনের আওতায় আইনের আশ্রয় নেই এবং তারা তাদের কথা বলুক। অন্য দেশে পালায় কথা বললে তো এটার কোনো ভ্যালু নেই। সীমান্ত দিয়া যদি কেউ কোনো রকমের কোনো কিছু সৃষ্টি করতে চায়, কাউকেই ছাড় দেওয়া হবে না। এ সময় বাংলাদেশ মিয়ানমার সীমান্তের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কিছুদিন আগে আমাদের একটা ছোট বাচ্চা মর্টারে আঘাতে আহত হয়েছে, তাকে আমরা অলরেডি ঢাকা নিয়ে আসা হয়েছে এবং মাঝে মাঝে তারা দেশ মিয়ানমার সেনাবাহিনী এবং আরাকান আর্মির বিরুদ্ধে নিজেদের ভিতরে যে সময় গন্ডগোল লেগে যায়, সেই সময় অনেক সময় দুই একটা গোলা আমাদের সাইডে এসে পড়ে। বাহিনীর দক্ষতা ও প্রযুক্তিগত উন্নয়নে নানা পদক্ষেপের কথাও জানান উপদেষ্টা ও বিজিবি মহাপরিচালক। নবীন ৩,০০০ সৈনিক যোগদানের মধ্য দিয়ে বিজিবিতে দীর্ঘদিনের যে জনবল সংকট, সেটি কিছুটা কাটবে বলে মনে করছেন কর্মকর্তারা। তবে আগামীতে সীমান্তে যে ত্রিমাত্রিক সংকটের মুখে বাংলাদেশ, সেটি কিভাবে মোকাবেলা করবে সেটি হয়তো সময় বলে দিবে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, সাতকানিয়া, চট্টগ্রাম। নারী প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে জুলাই সনদের প্রস্তাব মানেনি বিএনপি, জামায়াত সহ কোন রাজনৈতিক দল। জামায়াত ইসলামী একটি আসনেও নারী প্রার্থী দেয়নি। বিএনপি ১০ জন দিলেও তা সনদে প্রস্তাবিত ৫% কম। সব মিলিয়ে বৈধ ১,৮৪২ জন প্রার্থীর মধ্যে নারী মাত্র ৬৫ জন। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক দলগুলোর ভেতরে নারী নেতৃত্ব মেনে নেওয়ার ক্ষেত্রে অনীহা রয়েছে। এজন্যই নারী প্রার্থীর সংখ্যা এত কম। শুরুতেই জুলাই সনদের প্রস্তাব ব্যর্থ হওয়ায় হতাশ ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। লাভলি বিথুর রিপোর্টে বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন নারীরা। রাজপথে বুলেটের সামনে থেকে সব বাধা ভেঙে ছড়িয়ে দিয়েছিল আন্দোলনের বার্তা। সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে ছিল তাদের অবস্থান। সেই আকাঙ্ক্ষায় জুলাই সনদ স্বাক্ষরের আগে সংসদে নারী প্রতিনিধিত্ব বাড়াতে আসন ৫০ থেকে ১০০ করার প্রস্তাব ছিল ঐকমত্য কমিশনের। বড় দুই দল সহ বেশিরভাগ দল আসন বৃদ্ধিতে একমত হলেও সরাসরি নির্বাচনে রাজি হয়নি। শেষ পর্যন্ত বিএনপি প্রস্তাব করে ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলগুলো ৫% নারী প্রার্থী দিবে। এতে ইসলামপন্থী দলগুলোর অনীহা থাকলেও দ্বিমত রেখেই শেষ পর্যন্ত ঐকমত্য হয় দলগুলোয়। কিন্তু বাস্তবায়নের সময় একটি দলও মানেনি জুলাই সনদ। যাচাই বাছাইয়ে ১,৮৪২ জনের মনোনয়নপত্র বৈধ হয়। এর মধ্যে নারী প্রার্থী মাত্র ৬৫ জন। জামায়াত ইসলামী একটি আসনেও নারী প্রার্থী দেয়নি। তাদের সমমনা সহ নিবন্ধিত ৩০টি দলের একই অবস্থা। আর বিএনপি ১০ জন নারী প্রার্থী দিলেও তাদের প্রস্তাবিত ৫% কম, ৩.৪%। এর বাইরে জাতীয় পার্টি ও বাসদ মার্ক্সবাদী ৯ জন করে প্রার্থী দিয়েছে। জুলাই অভ্যুত্থানের তরুণদের গড়া দল এনসিপি দিয়েছে ৩ জনকে। অন্য দলগুলোর মধ্যে সে সংখ্যা ১ থেকে ৬। প্রত্যেকটা দলই চেষ্টা করেছে যে আমরা দেখেছি নারীদেরকে মনোনয়ন দেওয়ার, কিন্তু শুধুমাত্র আমরা দেখেছি কয়েকটি দল তারা একজনও নারী প্রার্থী মনোনয়ন দেয় নাই। এইটা আমরা মনে করি যে এটা অবশ্যই খুবই দুঃখজনক। প্রশাসনের কাছে সহযোগিতা চাই, আমার শেরপুরের সর্বসাধারণ কাছে সহযোগিতা চাই, কারণ আমরা নারীরা যতই সামনে আসার চেষ্টা করি না কেন, সমাজ আমাদেরকে নানাভাবে বাধা
বাধা দেয়। অফিস আদালত যেমন কাজ করে, আমরা সংসারে যেমন কাজ করি, তেমন রাজনীতির ক্ষেত্রে আমরা অনেকাংশে এগিয়ে যাব। দলগুলো নারী প্রার্থীর ক্ষেত্রে জুলাই সনদের প্রস্তাব আমলে না নেয় হতাশ ঐকমত্য কমিশনের সদস্য ও বিশেষজ্ঞরা। তাদের মতে বাংলাদেশের নির্বাচন নারী বান্ধব নয়। অতীতে বরং অনেক পুরনো দিনে কিন্তু এর চাইতে বেশি নারীকে মনোনয়ন দেওয়া হয়েছে সংসদে। অনেক নারী আছে যারা মাঠে থাকে, আন্দোলনে থাকে, কিন্তু ঠিক তাদের আমরা সংসদে এই মুখগুলো আর পাই না। নিরুৎসাহিত করে দেখা যায় পলিটিক্যাল পার্টিগুলো আমার দৃষ্টিতে, ঠিক যে জায়গাটা যে দল দুর্বল, যেখানে জিতে আসার সম্ভাবনা খুব কম, সেই জায়গাটা একটা নারীকে হয়তো মনোনয়ন দিয়ে দেয়। এটা দুঃখজনক এবং এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। ভোটাররা রাজনৈতিক দলকে জিজ্ঞেস করা উচিত তারা কেন অঙ্গীকারগুলো রাখতো। এই প্রস্তাবের ভিত্তিতে তারা যদি সিদ্ধান্ত নেয় তাহলে রাজনৈতিক দলগুলো তাদের অঙ্গীকার রক্ষা করতে তারা আরও যত্নবান হবে। প্রশ্ন উঠেছে, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কি আদৌ এগোবে নারী নেতৃত্ব? লড়াইটা যে কঠিন সেটাই আবারও স্পষ্ট। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। শতাধিক গুম খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সাক্ষ্য গ্রহণ শুরু হবে 8 ফেব্রুয়ারি। এর আগে গত বৃহস্পতিবার জিয়াউল আহসানের পক্ষে অব্যাহতির আবেদনের শুনানি করেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী এবং জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহার। তারা জিয়াউল আহসানকে এসব অপরাধ থেকে নির্দোষ দাবি করেন। তার বিরুদ্ধে গাজীপুর, বরগুনা ও সুন্দরবন এলাকায় গুম করে শতাধিক ব্যক্তিকে হত্যার অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড হিসেবেও উল্লেখ করা হয়েছে। এছাড়া আজ র্যাবের টিএফআই সেলে গুম করে নির্যাতনের মামলার আসামি সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলমের জামিন নামঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল। আর সেনা কর্মকর্তাদের আইনজীবীদের র্যাবের টিএসআই সেল পরিদর্শনের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল 1। এদিকে জুলাই আন্দোলনে নিহত বেরোবি শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে 22 জানুয়ারি থেকে। গুমপূর্বক গুলি করে হত্যার পরে নারী বুড়ি কেটে ফেলে দিয়ে সাথে ইটের ব্লক এবং সিমেন্ট বেঁধে দিয়ে সাগরে ডুবিয়ে দেওয়া, এই পুরো অপারেশনটার নাম ছিল গেস্টাপো অপারেশন। এরকম শত শত অপারেশন এই আসামি করেছেন, যার মধ্যে 104 জনের ব্যাপারে সোফার এই মামলাতে অভিযোগ দায়ের করা হয়েছে। বাকি অভিযোগগুলো এখনো তদন্তাধীন আছে, খুব সহসাই এই রিপোর্টগুলো দাখিল হবে। অন্তর্বর্তী সরকার 12 ফেব্রুয়ারি নির্বাচন আয়োজন ও ফল ঘোষণার পর গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকারে অটল। একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, নির্বাচন ঘিরে ব্যাপক ভুয়া খবর ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের 2 সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক আলবার্ট গম্বিস ও মরস্ট্যান। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনকালে অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে এবং সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ ও নিরপেক্ষ প্রশাসন নিশ্চিত করবে। ঘণ্টাব্যাপী বৈঠকে প্রধান উপদেষ্টা ও সফররত কূটনীতিকরা আসন্ন নির্বাচন, জুলাই বিপ্লব ও তার পরবর্তী পরিস্থিতি, তরুণ প্রতিবাদকারীদের উত্থান, জুলাই সনদ ও গণভোট নিয়ে আলোচনা করেন। দর্শক, দুপুরে বাংলাদেশে একটি বিরতি নিচ্ছি, ফিরে এসে আরও থাকছে। বিশ্বকাপের ট্রফি এখন ঢাকায়, সাথে এসেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার জিলবার্তো। নতুন প্রজন্মের হাত ধরে একদিন বিশ্বকাপে খেলবে বাংলাদেশ, প্রত্যাশা জামাল ভুঁইয়ার। মেবি ওয়ান ডে বাংলাদেশ নিজে একটা চ্যাপ্টার লিখতে পারেন ইন দ্য ওয়ার্ল্ড কাপ সেন্স। 17 জানুয়ারি থেকে সারা দেশে 56 জন দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক নিয়োগ দেবে ইউরোপীয় ইউনিয়ন। নিয়োজিতরা তাদের নির্ধারিত এলাকায় নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন এবং মূল দলের কাছে রিপোর্ট দেবেন। মঙ্গলবার বিকেলে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আলী রিয়াজের সাথে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সদস্যরা সৌজন্য সাক্ষাতের পর এসব কথা জানান। এছাড়া নির্বাচনের আগে ভোট গ্রহণ, ভোট গণনা এবং ফলাফল প্রক্রিয়া পর্যবেক্ষণে 90 জন স্বল্পমেয়াদী পর্যবেক্ষক মিশনে যোগ দেবেন বলেও জানানো হয়। সাক্ষাৎকালে ইইউ প্রতিনিধিরা মিশনের কাঠামো ও কার্যপরিধি সম্পর্কে অবহিত করেন। নির্বাচনী প্রক্রিয়ার একটি তথ্যভিত্তিক, সামগ্রিক ও নিরপেক্ষ মূল্যায়ন উপস্থাপন করবে বলেও আশ্বস্ত করা হয়। নির্বাচনের পর 14 ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে ইইউ প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করবে।
অভিনব নানা উদ্যোগ নিয়ে প্রচারের আগেই ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন বিএনপির প্রার্থীরা। দেশ জুড়েই চলছে সেই তৎপরতা। এর মধ্যে ব্যতিক্রমী এক কাণ্ড ঘটালেন ঢাকা 18 ধানের শীষের প্রার্থী SM জাহাঙ্গীর হোসেন। নির্বাচন ঘিরে তার বাসভবনে নেতাকর্মীদের বাড়তি উপস্থিতি, স্থানীয়দের খানিকটা ভোগান্তি বিবেচনায় নিয়ে দুঃখ প্রকাশ করে প্রতিবেশীর ঘরে ঘরে চিরকুট পৌঁছে দেন তিনি। অফিসিয়াল প্যাডে লেখা চিঠির সঙ্গে আলাদা করে সরি এবং ধন্যবাদ। জনপ্রতিনিধি হওয়ার দৌড়ে থাকা ঢাকা 18 আসনে বিএনপির প্রার্থী SM জাহাঙ্গীর হোসেন যেন ক্ষমাপত্রই পৌঁছে দিচ্ছেন প্রতিবেশীদের দ্বারে। নির্বাচন ঘিরে নেতাকর্মী সমর্থকদের বাড়তি উপস্থিতি যেন উত্তরার 9 নং সেক্টরের আবাসিক এলাকার স্থানীয়দের বিড়ম্বনার কারণ না হয় সেই বিষয়ে সতর্ক ধানের শীষের এই প্রার্থী। সেই সঙ্গে নির্বাচিত হবার আগেই জনগণের কাছে নিজের জবাবদিহিতাও স্পষ্ট করছেন তিনি। শব্দ দূষণ হচ্ছে, চলাচলের সমস্যা হচ্ছে, পারিবারিকভাবে সমস্যা হচ্ছে। দেখা গেল যে তার বাচ্চারা যখন ঘুমানোর দরকার সে কোনো ঘুমাইতে পারতেছে না। তো আমি যদি প্রার্থী না হতাম, আমার বাসা যদি এখানে না হতো, তাহলে তো তারা ভোগান্তিতে পড়তো না। এই দৃষ্টিভঙ্গি থেকে আমি তাকে সরি বলেছি। শুধু এখনই না, ইন ফিউচার আমি যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কবুল করে, আমি সবসময় এইভাবে চলার চেষ্টা করব। ঢাকা 18 সংসদীয় আসন। উত্তরা, উত্তরখান, দক্ষিণখান, খিলক্ষেত, তুরাগ থানা এই আসনের অন্তর্ভুক্ত। ঢাকার অন্যতম প্রবেশদ্বার এটি, যে পথ দিয়ে দেশের 27টি জেলার সঙ্গে ঢাকার যোগাযোগ। বিমানবন্দর, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা ব্যবসা বাণিজ্য বিবেচনায় এই আসনে ভোটারদের প্রত্যাশা আর আগ্রহও ব্যাপক। বিএনপির তৃণমূলের নেতাকর্মীরাও ঢাকায় দলীয় প্রার্থীকেই সংসদ সদস্য হিসেবে দেখতে চায়। এই আসন থেকে দেশনেত্রী এবং খালেদা জিয়া নির্বাচন করেছে। এই এলাকার জনসাধারণ সকলেই বিএনপির প্রতি আস্থাশীল। এখানে আসলে পাঁচমিশালী লোক আছে, শুধু যে ব্যবসায়ী তা না, সেবা দিতে পারবে এরকম প্রার্থী আমরা ঢাকা 18 আসনে চাই। এটা তো একটা ভালো এরিয়া। এর পাশেই আমাদের দেশ নেতা তারেক রহমানের আসনের পাশেই আছেন। এই আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জানান, অঞ্চলভিত্তিক সংকটের সমাধান আর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দীর্ঘদিনের স্থানীয় রাজনীতির অভিজ্ঞতা কাজে লাগাতে চান তিনি। আমার 329টা মামলা, 2টা মামলা সাজা হয়েছে, একটা 7 বছর, একটা 2.5 বছর। তো সব মিলে এত কিছুর পরও আমি কিন্তু জনগণের পাশে থাকার চেষ্টা করেছি। সার্বক্ষণিক দলের নির্যাতিত কর্মীকে যদি আমরা এখানে নির্বাচিত করতে পারি, তাহলে আমরা সেই সেবাটা আমরা পাবো। আমরা যেই মানের সেবা চাই একজন নেতার কাছে, একজন কর্মীর কাছে, একজন নির্বাচিত প্রতিনিধি হিসাবে, তো স্বাভাবিক কারণেই মানুষের সেই আকাঙ্ক্ষার থেকে আমি তাদেরকে বঞ্চিত করব না। ঢাকা 18 আসনে বিএনপি মনোনীত প্রার্থীর বিপক্ষে লড়ছেন 11 দলীয় জোটের প্রার্থী এনসিপির আরিফুল ইসলাম আদিব। মাদক নির্মূলের জন্য সর্বোচ্চ কাজ করব। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। প্রস্তাবিত ক্ষুদ্র ঋণ ব্যাংকের নিয়ন্ত্রণ পাচ্ছে বাংলাদেশ ব্যাংক। যেহেতু ব্যাংকিং কার্যক্রম, তাই কেন্দ্রীয় ব্যাংকের ওপরেই আস্থা রাখতে চান অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। তবে ক্ষুদ্র ঋণ কার্যক্রম তদারককারী প্রতিষ্ঠান এমআরএ বলছে, ব্যাংক খাতের ঢালাও দুর্নীতি ঠেকাতে কতটা ভূমিকা রেখেছে নিয়ন্ত্রক এই সংস্থা। সংশ্লিষ্টরা বলছেন, ক্ষুদ্র ঋণ কার্যক্রম তদারকি করে এমআরএ, তাই এই প্রতিষ্ঠানের অধীনেই থাকা উচিত নতুন ব্যাংকের নিয়ন্ত্রণ। রিমন রহমানের রিপোর্টে বিস্তারিত। ক্ষুদ্র ক্ষুদ্র এসব নানা উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজন অর্থ, কিন্তু প্রান্তিক পর্যায়ের উৎপাদন বাড়াতে কাটছে না অর্থের খরা। ঋণ পেতে পাড়ি দিতে হয় এক রাজ্যের ঝক্কি ঝামেলা। অর্থের সংকট কাটাতে আলোচনায় এখন ক্ষুদ্র ঋণ ব্যাংক। নতুন এই ব্যাংক গঠনে অধ্যাদেশ জারি করেছে সরকার। নানা দিক পর্যালোচনায় কাজ করছে উচ্চ পর্যায়ের কমিটি। আলোচনার বিষয়, কার অধীনে যাচ্ছে মাইক্রোফাইন্যান্স ব্যাংক, বাংলাদেশ ব্যাংক নাকি মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি বা এমআরএ। অন্দরমহলে তৈরি হয়েছে বিতর্ক। তবে স্পষ্ট করলেন অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের হাতেই দিতে চান নতুন এই ব্যাংকের নিয়ন্ত্রণ। ব্যাংক মানে কি, মেইন স্ট্রিম একটা জিনিস কাজ করবে। যদিও ক্ষুদ্র ঋণ, কিন্তু আপনি ফর্মাল, তখন আর ইনফর্মাল মার্কেট থাকবে না, তো ফর্মাল মার্কেট। কারণ ফর্মাল মানি মার্কেটের দায়িত্ব কার? বাংলাদেশ ব্যাংকে, তাই না? অতএব লজিক্যালি আমি মনে হয় যে বাংলাদেশ ব্যাংক যদি নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হয়, এটা বেটার হয় আর কি। জানান, অর্থায়ন নিশ্চিত করতেই নতুন এই উদ্যোগ। তবে ব্যাংকের মালিকানায় থাকবে প্রান্তিক মানুষ। ব্যাংক করবে, কিন্তু সেটা হবে আপনার একদম প্রুডেন্সিয়াল নর্ম রেগুলেশনগুলো পালন করবে, লাইসেন্স নেবে এবং খুব ব্যাপকভাবে অনেকগুলো ব্রাঞ্চ খুলবে। সেটা না হয়তো লিমিটেড জায়গায়, ওই ব্যাপকভাবে 500 কোটি 1000 কোটি টাকা ক্যাপিটাল নিয়ে পেইড আপ ক্যাপিটাল শুরু করবে, ওইরকম না। নিয়ন্ত্রক সংস্থা এমআরএ মনে করে, ব্যাংকগুলোর দুর্নীতি বন্ধে অতীতে নিয়ন্ত্রক সংস্থাগুলোর ভূমিকা কি ছিল? ভিন্ন কাজের জন্য সৃষ্টি হলে এমআরএর নিয়ন্ত্রণে রাখা উচিত এই ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের যে অপারেশন, সেখানে গত 5-7-10 বছরের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাতে সেখানে যে একেবারে এমন ক্যাপাসিটি আছে
হ্যাঁ, নিশ্চিত যে ক্যাপাসিটি তা তো না, সেটা নিয়ে তো আমরা সবসময় ডিবেট করতে পারি। তফসিলি ব্যাংকের মতো ব্যাংক হয় তাহলে অবশ্যই বাংলা ব্যাংকে করা উচিত, কিন্তু সেটার প্রয়োজন আছে কিনা, তাহলে এটার নাম আমরা মাইক্রো ক্রেডিট ব্যাংক কেন দিব? আর যদি মাইক্রো ক্রেডিট ব্যাংকই হয় যেটা কিনা আপনার একদম মাইক্রো ক্রেডিট দিবে এবং এটার সাপেক্ষে সব কিছু হবে, খালি সঞ্চয়ের দিক থেকে একটু ভিন্ন মাত্রা, সেটা যদি হয় তাহলে অবশ্যই এটা এমআরএ করতে পারে। অনেকেই মনে করেন সক্ষমতা বৃদ্ধি করে এমআরএর অধীনেই রাখা উচিত ব্যাংকের নিয়ন্ত্রণ। এটা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির আওতায় থাকা উচিত। যদিও ব্যাংক এটা দরকার হলে আলাদা অর্ডিন্যান্স করে এমআরএর অর্ডিন্যান্সটাকে অ্যামেন্ডমেন্ট করে করতে হবে যে ক্ষুদ্র ঋণ ব্যাংকগুলো যেন এদের আন্ডারে থাকে। আর্গুমেন্টটা খুব সহজ। একটা হলো যে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন অলরেডি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, দে আর দি মোস্ট স্পেশালাইজড রেগুলেটরি অথরিটি। সো এরা বাংলাদেশ ব্যাংকের কিন্তু সেই অভিজ্ঞতাটা তুলনামূলকভাবে তাদের কম আছে। প্রস্তাবিত ব্যাংকের খসড়া চূড়ান্ত করতে 10 সদস্যের কমিটি গঠন করেছে সরকার। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্ত ঘেঁষা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, কসবা ও বিজয়নগর উপজেলার 87 কিলোমিটার সীমান্ত এলাকা এখন অস্ত্র ও মাদক চোরাচালানকারীদের ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সীমান্ত পেরিয়ে দেশে ঢুকছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও মাদক, এমন শঙ্কায় উদ্বিগ্ন সীমান্তবাসী। তবে বিজেপি বলছে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে। সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরা আর এপারে ব্রাহ্মণবাড়িয়ার 3টি উপজেলা আখাউড়া, কসবা ও বিজয়নগর। এই 3 উপজেলার সীমান্ত পথ দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্র চোরাচালানের রুট হিসেবে পরিচিত। স্থানীয়দের দাবি নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে আতঙ্ক। সীমান্ত পেরিয়ে দেশে ঢুকছে বিভিন্ন ধরনের মাদক ও আধুনিক আগ্নেয়াস্ত্র। নির্বাচন সুস্থ হতে গেলে আমাদের যে বর্ডার গায়ে অবরত মাদক চোরাচালান এগুলো হইতেছে, এগুলারে যে কোনো প্রকারে আমাদের বর্ডার বিজিবি আরো স্ট্রং করার দরকার। বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে, আমরা সাধারণ মানুষ হিসাবে এই পরিস্থিতির জন্য আমরা নিজের উদ্বিগ্ন। মাদক যদি কেউ আসক্ত হয় তার হাতে অস্ত্র চলে আসবে, এটাই স্বাভাবিক। সাম্প্রতিক সময়ে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ গেছে 3 জনের, আহত হয়েছেন অনেকেই। অবৈধ অস্ত্রের দাপটে আতঙ্কিত সীমান্তবর্তী সাধারণ মানুষ। ব্রাহ্মণবাড়িয়া 3 জনকে গুলি করে মারা হয়েছে, একাধিক আহত। এই গুলি পাইছে কই, গোলা বারুদ পাইছে কই? এই যে বর্ডার দিয়েই তো নামছে, ত্রিপুরা থেকে গোলা বারুদ অস্ত্র আসতেছে, বাংলাদেশ থেকে গল যাইতেছে, মাদক নামতেছে। যেভাবে অস্ত্রের জনজনানি এবং খুন খারাপই হচ্ছে, আগামী ত্রয়োদশ নির্বাচন শঙ্কা প্রকাশ করছে। আবার যদি এটা তো বন্ধ না করলে এটা নিরাপত্তা হইব কেমনে? বিজিবি বলছে নির্বাচন ঘিরে সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি। সুলতানপুরের 60 বিজিবি ব্যাটালিয়ন ও সরাইলে 25 বিজিবি ব্যাটালিয়ন যৌথভাবে কাজ করছে চোরাচালান ঠেকাতে। বিশেষভাবে আমরা আমাদের টহল এটা জোরদার করেছি, বৃদ্ধি করেছি। আগে আমাদের যে পরিমাণ ট্রুপস ডিপ্লয় থাকতো, এখন তার থেকে অনেক জায়গায় দ্বিগুণ, কোনো জায়গায় 3 গুণ ডিপ্লয় করেছি, যেন বিভিন্ন নাশকতাকারী যারা দেশের ভেতরে করবে তারা যেন সীমান্ত পাড়ি দিয়ে না যেতে পারে, বা সীমান্ত থেকে এরকম কেউ কোনো কিছু এসে না করতে পারে। বিজিবির তথ্য মতে গত 1 বছরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত থেকে 250 কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন কোনোভাবেই কোনো প্রকার সমস্যার সম্মুখীন না হয়, সেক্ষেত্রে আমরা আমাদের টহল কার্যক্রম জোরদার করেছি। আমার যে 49 কিলোমিটার সীমান্ত রয়েছে, এদিক দিয়ে এখন পর্যন্ত কোনো প্রকার অস্ত্র ঢোকেনি। সীমান্তে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হলেও স্থানীয়দের দাবি আরও কঠোর ব্যবস্থা না নিলে নির্বাচনের আগে পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠতে পারে। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। ঢাকায় এসে পৌঁছেছে ফিফা বিশ্বকাপ ট্রফি। বুধবার সকাল 10টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ট্রফি বহনকারী বিশেষ ফ্লাইটটি। ফিফার প্রতিনিধি হিসেবে ঢাকায় এসেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার জিলবার্তো ডি সিলভা। এদিকে নতুন প্রজন্মের জন্য বিশ্বকাপ ট্রফির এই সফর অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। বিশ্বকাপের বিশ্বযাত্রায় এবারের গন্তব্য বাংলাদেশ। বুধবার সকাল 10টার দিকে বিশ্বকাপকে বহনকারী বিশেষ ফ্লাইটটি অবতরণ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এই সফরে ফিফার প্রতিনিধি হয়ে এসেছেন কিংবদন্তি ফুটবলার গিলবার্তো ডি সিলভা। বিশেষ ফ্লাইটটি অবতরণের পর সম্পন্ন হয় ছোট একটি আনুষ্ঠানিকতার, যেখানে বাফুফের সভাপতি তাবিথ আউয়াল, অধিনায়ক জামাল ভুঁইয়া ও বাফুফের কর্তারা উপস্থিত ছিলেন। আমার জীবনে একটা শ্রেষ্ঠ দিন। আমি আগে কোনো সময় এরকমভাবে ট্রফি সামনে এসে রিসিভ করিনি
এইবারই প্রথম সুযোগ পেলাম। এই স্পিড তো অবশ্যই আমাদের আছে, কিন্তু সেই অ্যাবিলিটি আমাদের এখন পর্যন্ত হয় নাই। আমরা যাব ওয়ার্ল্ড কাপে, এটা তো আমার জেনারেশন না পাবো, নেক্সট জেনারেশন পাবে, নেক্সট জেনারেশন পাবে, আরেক জেনারেশন পাবে। কাছ থেকে বিশ্বকাপ ট্রফি দেখে অনুপ্রেরণা খুঁজে পেয়েছেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। স্বপ্ন দেখেন নতুন প্রজন্মের হাত ধরে একদিন বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। আমি একটা স্পিচ বলছি মানে ওই সবার সামনে, তো ওইখানে আমি বলছি মানে যেহেতু ট্রফি আসছে বাংলাদেশ, let this be an inspiration to all the footballers যারা হার্ড ওয়ার্ক করতে পারে। whoever wants to be a footballer with this trophy, আমি মনে করি আরো মোটিভেশন আসবে। আর এই ট্রফি আই থিঙ্ক ফর দ্য নিউ জেনারেশন, মেবি ওয়ান ডে বাংলাদেশ নিজে একটা চ্যাপ্টার লিখতে পারেন ইন দ্য ওয়ার্ল্ড কাপ সেন্স। বিশ্বকাপ ট্রফি দেখতে এসে বছর জুড়ে ভালো খেলার প্রতিশ্রুতি দিয়ে গেলেন JB6। জাস্ট এক্সট্রা মোটিভেশন, এটা আমি বলতে চাই, কারণ ট্রফি দেখলে টিভির এক কথা আর সামনে দেখলে আরেক কথা, মানে এটা আমি ডিসক্রাইব করতে পারি না। নিরাপত্তার চাদরে থেকে বিমানবন্দর থেকে বিশ্বকাপ ট্রফি নিয়ে যাওয়া হয় রেডিসন ব্লুতে। একদিনের সফর শেষে সোনালী এই ট্রফিটির পরবর্তী যাত্রা দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। সাভারে ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসির বাৎসরিক কেন্দ্রীয় ক্যাম্পিং 2025-26 সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। সকালে বাইপাইলে অবস্থিত বিএনসিসি একাডেমি প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন তিনি। বক্তব্যকালে সামাজিক ও জাতীয় পর্যায়ে বিএনসিসি ক্যাডেটদের অবদানের ভূয়সী প্রশংসা করেন সেনাপ্রধান। এছাড়া বিএনসিসিতে কর্মরত সশস্ত্র বাহিনী সহ বিভিন্ন দপ্তরের অফিসার এবং ক্যাডেটদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন তিনি। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে 17 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। তাদের আটক করেছে বিজিবি। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি জানায়, ভোরে উপজেলার চারালডাঙ্গা সীমান্ত এলাকা থেকে নারী ও শিশুসহ 17 জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তাদের বাড়ি খুলনা ও যশোরে। ভারতের আগ্রা কারাগারে ছিলেন তারা। সম্প্রতি কারাগার থেকে মুক্তি পাওয়ার পর পুলিশ তাদের বিএসএফ এর কাছে হস্তান্তর করে। মঙ্গলবার রাতে সীমান্ত এলাকায় জড়ো করা হয় তাদের। পরে ভোরে সীমানার এপারে তাদের ঠেলে দেয় বিএসএফ। আটককৃতরা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ময়মনসিংহে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ছিনিয়ে নেয় আসামি আরিফুলের বাবা সাগর আলী, ভাই রেজাউল করিম সহ 7 জনকে গ্রেপ্তারের পর দুপুরে তাদের আদালতে নেয় পুলিশ। এর আগে গত রাতে 29 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও 140 জনকে আসামি করে মামলা হয়। পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে নগরীর দিঘারকান্দা এলাকায় অভিযান চালিয়ে একটি মামলার এজাহারভুক্ত আসামি আরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। থানায় নেওয়ার সময় আরিফুলের বাবা সাগর আলীর নেতৃত্বে শতাধিক লোক লাঠি, সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালিয়ে আরিফুলকে হাতকড়া সহ ছিনিয়ে নেয়। এতে আহত হন পুলিশের 5 সদস্য। রংপুরের শ্যামপুরে রেকটিফাইড স্পিরিট পানে অসুস্থ আরও 3 জনের প্রাণ গেছে। এ নিয়ে 3 দিনে মৃত্যু হল 7 জনের। দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জয়নুল আবেদিন। মঙ্গলবার রাতে মৃত্যু হয় আব্দুল মালেক ও রাশিদুল ইসলামের। গত শনিবার মধ্যরাতে শ্যামপুরে মাদক ব্যবসায়ী জয়নুল আবেদিনের বাড়িতে হোমিওপ্যাথিক রেকটিফাইড স্পিরিট পান করেন বেশ কয়েকজন। এতে অসুস্থ হয়ে ঘটনাস্থলে প্রাণ যায় আলমগীর হোসেন, সোহেল মিয়া ও জেন্নাত আলীর। চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মানিক চন্দ্র রায়। এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজন। এই ঘটনায় জয়নুলকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। উদ্ধার করা হয় 10 বোতল রেকটিফাইড স্পিরিট। নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতি। সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত রাবির সিনেট ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মব সৃষ্টি করে বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির অভিযোগ তুলে কর্মকর্তারা এসব ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ জানান। তারা বলেন, একটি মহল পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে। প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টির পাশাপাশি অফিস চলাকালীন ও অফিস শেষে বাড়ি ফেরার পথে কর্মকর্তা কর্মচারীদের ওপর হামলা, হয়রানি ও মানসিক নির্যাতনের ঘটনাও বেড়ে চলছে বলে অভিযোগ করেন বক্তারা। দোষীদের দ্রুত আইনে আনার দাবিও জানান তারা।
শৃঙ্খল জনতা এখানে মবের সৃষ্টি করছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবারের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ প্রত্যেকের কাছে তারা বিভিন্নভাবে বিভিন্ন সময় চাঁদার দাবি করে এবং কর্মস্থলে তাদেরকে মারধর করে। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদেরকে মব সৃষ্টি করে পুলিশের হাতে তুলে দিচ্ছে। আমরা প্রশাসনকে অবগত করার পরেও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ব্যাপারে কোনো কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না। আমরা আবারও স্পষ্ট ভাষায় প্রশাসনকে বলতে চাই, আপনারা যদি সঠিক ব্যবস্থা না নেন এরপরে দুর্বার আন্দোলন করে তুলব ইনশাআল্লাহ। রাজনৈতিক পট পরিবর্তনের পর শ্রমজীবীদের ভাগ্যের পরিবর্তন ঘটেনি। নিত্যকার ব্যয় যেভাবে বেড়ে চলেছে সেই তুলনায় আয় বাড়েনি, এমনটা মনে করেন দেশের 4 জনের একজন শ্রমজীবী। সকালে যমুনা টিভিতে আয়োজিত নাগরিক সংলাপে এ তথ্যই তুলে ধরে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক নীতিমালা প্রণয়নের অভাবেই ন্যায্য মূল্য পাচ্ছে না কৃষক শ্রমিক। সঠিক নীতির পাশাপাশি কমাতে হবে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য। আমরা শ্রমজীবীদের জীবনমান নিয়ে সম্প্রতি জরিপ চালায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। উঠে আসে, গণঅভ্যুত্থানের পরও ভাগ্যের পরিবর্তন ঘটেনি প্রায় 40% শ্রমজীবীর, কারণ আয়ের তুলনায় বেড়েছে ব্যয়। সকালে যমুনা টিভি ও ডিআই আয়োজিত নাগরিক সংলাপের সূচনা বক্তব্যে এ তথ্যই তুলে ধরেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অফ পার্টি। 40.4% said they were not better off than they were 1 year ago. যমুনা টেলিভিশন ভবনে আয়োজিত এই নাগরিক সংলাপে অংশ নেয় বিশেষজ্ঞ ও রাজনীতিবিদরা। কথা বলেন ন্যায্য মূল্য ও মজুরি নিশ্চিতে। ধন্যবাদ। জানান, শ্রমজীবীদের বিষয়ে বাড়াতে হবে সচেতনতা। সেই সাথে মাঠ পর্যায় থেকে কৃষকদের স্বার্থ রক্ষায় সরকারকে পর্যাপ্ত ভূমিকা রাখতে হবে। বাস্তবতার আলোকে প্রণয়ন করতে হবে নীতিমালা। ফার্মারদেরকে আসলে তাদের প্রযুক্তি, তাদের নলেজ এগুলো বাড়ানোর ক্ষেত্রে আমাদেরকে মনোযোগ দিতে হবে। মোট কথা ফার্মারদেরকে গাইডেড হতে হবে, পলিসি গাইডেড, নট অনলি যে শুধু ইনপুট সরবরাহ করেই আমরা শেষ করে ফেলবো। আমাদের যে ন্যূনতম মজুরি বোর্ড, সেই মজুরি বোর্ডে কিন্তু এখন পর্যন্ত কৃষি খাতকে অন্তর্ভুক্ত করা হয়নি। যে অন্তর্ভুক্ত হলে সেখানে একটা কৃষি শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি সরকার ঠিক করে দেবে, যেটা হলো বাস্তবায়ন করা। তখন মালিক বলেন, পার্সোনাল মালিক আর খামার ভিত্তিক মালিক, তাদের কিন্তু দায়িত্ব। সরকার ঘোষিত মজুরি বোর্ড বাস্তবায়নের পাশাপাশি জবাবদিহিতার আওতায় আনতে হবে রাষ্ট্র কাঠামোকে। সেই সাথে কৃষকদের সামাজিক সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানান রাজনীতিবিদরা। আমাদের সাপ্লাই চেইনটাকে আরও সংস্কার করতে হবে। এই যে এতগুলো হাত যে বদল হচ্ছে আপনার, যাতে সরাসরি একজন কৃষক তার ক্রেতার কাছে জিনিসটাকে তিনি নিয়ে আসতে পারেন, সাপ্লাই চেইনটাকে সংস্কার করা। যেমন আমরা পোশাক শ্রমিকদের যে মজুরি কাঠামো আমরা বলি, আন্দোলন করে 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 আপনার স্বীকার করতে হচ্ছে। এর স্বয়ংক্রিয় কেন হবে না? আমরা যদি কখনো সুযোগ পাই, ইনসাফটা হচ্ছে যদি আমরা প্রতি বছর নাও পারি, কমপক্ষে 2 বছর পরকে আমরা এই মজুরি বোর্ডটাকে আমরা সংস্কার করব। আমরা এই সমস্যাটার সমাধান কিভাবে করব, ন্যায্য মূল্য মজুরি কিভাবে নিশ্চিত করব, সেই জন্য কিন্তু আমরা মজুরি স্কেলের কথা বলি, যে মজুরি স্কেল বাস্তবায়ন করা এবং মজুরি স্কেলটা যেন ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য যথেষ্ট শক্তিশালীভাবে শ্রমিকের দিকটা সেখানে বিবেচনা করা হয়। এখনো 32% কারখানা সেই যে $100 12,000 টাকার মজুরি, সেটাই কিন্তু এখন পর্যন্ত বাস্তবায়ন করে নাই। ন্যায্য মূল্য নিশ্চিতে শ্রমিক ও মালিকদের স্বার্থ রক্ষা করেই পলিসি নির্ধারণের আহ্বান জানান রাজনৈতিক নেতারা। আর ন্যায্য মূল্য এবং ন্যায্য মজুরি কোনো জিরো সাম গেম না। এখানে একদল জিতবে একদল হারবে এরকম কোনো চিন্তা না। আমাদের একটা ব্যালেন্স অ্যাপ্রোচ নিতে হবে। এটা যে এনশিওর করতে হয়, আমাদের বেশি যেটা আমি বললাম, সকল স্টেকহোল্ডারের সাথে বসেই নিশ্চিত করতে হবে। খালি ব্যবসায়ীদেরকে আপনার সাপোর্ট দেওয়া না, আমার শ্রমিক ভাই বোনদেরকে আমার সাপোর্ট দিতে হবে। এ সময় শ্রমজীবীদের উন্নত আবাসন নিশ্চিতেরও আহ্বান জানান বক্তারা। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর রায়ের বাজারে অভিযান চালিয়ে ধারালো অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের 9 সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় সেনাবাহিনী। এতে বলা হয়, মঙ্গলবার রায়ের বাজার এলাকায় কিশোর গ্যাং সন্ত্রাসের বিরুদ্ধে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা একটি প্রতিবাদ সমাবেশ করেন। এ সময় তালিকাভুক্ত একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা ওই সমাবেশে ধারালো অস্ত্র প্রদর্শন করে হামলার চেষ্টা চালায়। পরে সেনাবাহিনীর হটলাইন নম্বরে পাওয়া একটি কলের ভিত্তিতে বসিলা আর্মি ক্যাম্প থেকে 4টি দল ঘটনাস্থলে পৌঁছায়। দিবাগত রাত 12:30 থেকে ভোর 3টা পর্যন্ত পরিচালিত অভিযানে 9 জন দুষ্কৃতিকারীকে আটক করে সেনাবাহিনী।
যে কোনো মুহূর্তে মার্কিন হামলার শঙ্কায় ইরান থেকে নিজ দেশের নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা সহ বিভিন্ন দেশ। এই অবস্থায় বিক্ষোভকারীদের ওপর নিপীড়ন অব্যাহত থাকলে ইরানে ব্যাপক হামলার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিক্ষোভকারীদের জন্য দ্রুত সহায়তা আসছে বলেও আশ্বাস দেন তিনি। এদিকে পাল্টা হুমকি দিয়ে তেহরান বলছে আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত তারাও। ইরান জুড়ে বিক্ষোভের আগুন যেন অনেকটা স্তিমিত। রাজধানী তেহরান সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় যানবাহনের স্বাভাবিক চলাচল যেমন দেখা যায়, তেমনি দৈনন্দিন স্বাভাবিক কাজেও ব্যস্ত থাকতে দেখা যায় বাসিন্দাদের। তবে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে, ভয়ের আতঙ্ক। গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে দেখা যায় বাড়তি নিরাপত্তা। এই অবস্থাতেও বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে চলছে সরকার বিরোধী বিক্ষোভ। দেশটির এই পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার সতর্কতা জারি করেছে স্টেট ডিপার্টমেন্ট। নিজেদের নাগরিকদের একই ধরনের নির্দেশনা দিয়েছে কানাডা, সাইপ্রাস সহ বিভিন্ন দেশ। ফলে ইরানে বড় ধরনের মার্কিন হামলার শঙ্কা আবারও স্পষ্ট হয়ে উঠেছে। এর আগে ইরানের বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। আন্দোলনকারীদের জন্য বিদেশি সহায়তা চলে আসছে এমন দাবিও করেন তিনি। এর পাশাপাশি বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কিংবা গুরুতর শাস্তি দেওয়া হলে কঠিন পরিণতির হুঁশিয়ারিও দেন তিনি। আন্দোলনরতদের উপর যেভাবে নিপীড়ন চালানো হচ্ছে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আটক বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেয়া হলেই আমরা কঠোর ব্যবস্থা নেব ইরানের বিরুদ্ধে। এর আগে ইরান আমাকে হুঁশিয়ারি দিয়েছিল, আমি দেশের পরমাণু সক্ষমতা ধ্বংস করে দিয়েছিলাম। এদিকে খামেনি সরকারের পতন হলে ইরানের ক্ষমতা নিতে প্রস্তুত বিরোধী শক্তিগুলো। মঙ্গলবার মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটি জানান ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। মানুষ বর্তমান শাসন ব্যবস্থার উপর পুরোপুরি বিরক্ত। তারা স্বৈরশাসকের পতন চায়, নিজেদের মুক্ত করতে চায়। মানুষের স্বাধীনতার এই দাবিকে মোকাবিলা করা হচ্ছে চরম নিষ্ঠুরতার মাধ্যমে। তবুও এই লড়াইয়ে অংশ নিতে অনেক মানুষই প্রস্তুত আছেন। বিদেশি অনেক শক্তি রয়েছে যারা এই আন্দোলনে সহায়তা করতে চায়। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো লড়াই শেষ না হওয়া পর্যন্ত তাদের পরিচয় সুরক্ষিত রাখা। এতে এসব সহায়ক শক্তি ঝুঁকিতে পড়তে পারে। এ অবস্থায় ইরানেরও পাল্টা হুঁশিয়ারি, কোনো ধরনের আগ্রাসনের শিকার হলে দাঁত ভাঙা জবাব দিতে এক মুহূর্ত দেরি করবে না দেশটির সামরিক বাহিনী। নতুন এক বিবৃতিতে বলা হয়, পাল্টা আঘাত হানতে প্রস্তুত রয়েছে মিসাইল ইউনিট। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। দীর্ঘদিন ধরে নেতৃত্বশূন্য হামাসকে পথ দেখাবেন কে? শুরু হচ্ছে স্বাধীনতাকামী ফিলিস্তিনি সংগঠনটির প্রধান নির্বাচনের প্রক্রিয়া। চলতি মাসেই জানা যেতে পারে নাম। গোষ্ঠীটির নেতৃত্ব বাছাইয়ে বরাবরই গুরুত্ব দেওয়া হয় ফিলিস্তিনের বাইরে মিত্রদের সাথে সম্পর্ক রক্ষায় দক্ষতাকে। সেই হিসেবে হামাসের ভবিষ্যৎ নেতা হিসেবে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছেন খালেদ মেশাল ও খলিল আল হায়ার নাম। কয়েক দশকে ইসরায়েলের কিলিং মিশনের শিকার হয়েছেন হামাসের বহু নেতা। গাজায় আগ্রাসনের 2 বছরে আরও জোরদার হয় সে মিশন। হত্যাকাণ্ডের শিকার হন ইসমাইল হানিয়া সহ একের পর এক সিনিয়র নেতা। 2024 সালে ইয়াহিয়া সিনাওয়ারের মৃত্যুর পর কৌশলগত কারণে সংগঠন প্রধানের নাম স্থগিত রেখেছিল হামাস। তখন থেকে 5 সদস্যের কাউন্সিল পরিচালনা করছে গোষ্ঠীটি। গাজায় যুদ্ধবিরতি কার্যকরের 3 মাসের মাথায় আবারও হামাস প্রধান নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। একাধিক নেতার বরাতে গণমাধ্যম রয়টার্স জানিয়েছে, চলতি মাসেই নতুন প্রধান পাচ্ছে হামাস। সংগঠনের কঠিন মুহূর্তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য আলোচনায় কাতারে নির্বাসিত 2 নেতা খালেদ মেশাল ও খলিল আল হায়ার নাম। হামাসের হয়ে দীর্ঘ রাজনৈতিক ও কূটনৈতিক অভিজ্ঞতা রয়েছে খালেদ মেশালের। 2017 সাল পর্যন্ত প্রায় 2 দশক তিনি নেতৃত্ব দিয়েছিলেন সংগঠনটির। আরব বসন্তের সময় আন্দোলনকারীদের সমর্থনের জেরে ইরান, সিরিয়া ও হিজবুল্লাহর সাথে সম্পর্কে টানাপোড়েন তৈরি হলেও এখন সেসব অতীত। সুসম্পর্ক রয়েছে তুরস্ক ও কাতার সহ সুন্নি মুসলিম দেশগুলোর সাথে। অন্যদিকে নিহত ইসমাইল হানিয়ার মতো ভারসাম্য রাখতে সক্ষম তার বিশ্বস্ত সহযোগী খলিল আল হায়া। আন্তর্জাতিক মহলে যার গ্রহণযোগ্যতা রয়েছে। ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি আলোচনায় সংগঠনের প্রতিনিধিত্ব করছেন তিনি। হামাসের সাথে ইরান সমর্থিত প্রতিরোধ গোষ্ঠীগুলোর কয়েক বছরের শীতল সম্পর্কের বরফ গলেছিল তারই দক্ষতায়। ইরান, কাতার, তুরস্ক, মিশর ও হিজবুল্লাহর সাথেও সম্পর্ক ভালো হায়ার। হামাসের শুরা কাউন্সিলের 50 সদস্য গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন করে দলীয় প্রধানকে। গাজা পশ্চিম তীরে বসবাসরত সদস্যদের পাশাপাশি ভোট দেন নির্বাসিত নেতারাও।
ডরথি তাসরিন, যমুনা নিউজ। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।